হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমি আজকের ভিডিওতে কি করতে চলেছি সেটা তোমরা আমার থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতেই পেরে গেছো। তবু বলছি, আজকে আমি তোমাদের সামনে তোমরা গতকাল আইএসসি স্টুডেন্টসরা যে সেমিস্টার 2 দিয়েছো তার কোয়েশ্চেন পেপারের একটা সলিউশন নিয়ে হাজির হয়েছি। আমার তো মনে হয় তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছো, কারণ আমার ভিডিও যারা নিয়মিত ফলো করো তাদের তো অনেকাংশে অনেক কিছু কমন এসেছে বলে আমি দেখতে পাচ্ছি প্রশ্নপত্রে। আর রচনাও তোমাদের এমন কিছু কঠিন আসেনি, কাজেই পরীক্ষা নিশ্চয়ই খুব ভালো হয়েছে। এছাড়া আমি বলবো, যারা আমার 10 ইয়ার্স গ্রামার এর ওপর যে ভিডিওটা আমি করেছি সেটাকেও দেখেছো, তারাও কিন্তু নিঃসন্দেহে অনেক বেশ কিছু কমন কোয়েশ্চেন পেয়ে গেছো। তাহলে চলো আমরা সরাসরি আজকে চলে যাই আমাদের এই সেমিস্টার 2 এর যে প্রশ্নপত্র তার উত্তর কি হবে সেই বিষয়ে। প্রথমেই বলবো রচনা বা প্রবন্ধ, সেখানে আমার কিছু বলা নেই। সেকশন এতে আছে যেটা প্রথম কোয়েশ্চেন নাম্বার 1, সেখানে আমার বিশেষ কিছু বলা নেই। তোমরা যেমন লিখেছো তেমনই মার্কস পাবে, সেখানে খুব কিছু আমার কথা বলার নেই। সেকশন এর কোয়েশ্চেন নাম্বার 2তে যে গ্রামার পার্টটা আছে প্রথমে সেই নিয়ে আলোচনা করা যাক। 1 নম্বর যেখানে আছে মহাবীর কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ, এটা জটিল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। এখানে যদিও মহাবীর তবু চিরদিনের কৃপার পাত্র কর্ণ, এটাই সঠিক আনসার হবে। এছাড়া যারা অন্যান্যটা লিখেছো তারা ভুল লিখেছো, আমার কাছে অনেকেই অনেক কিছু পাঠিয়েছো, তারা ঠিক লেখনি, সঠিক লেখনি। আনসারটা কিন্তু এটাই। কোয়েশ্চেন নাম্বার 2 এর পার্ট 2, একের ভাষা অন্যকে বুঝিয়ে বলে যে, এখানে কতগুলো অপশন দেওয়া আছে, আমি একটু ডিটেলে যাই। এতে আছে অনুবাদক, অর্থাৎ অনুবাদ করে যে। বি আছে দোভাষী, অর্থাৎ দুটো কথ্য ভাষা যার। সিতে আছে ভাষ্যকার, অর্থাৎ ভাষায় পাঠ করে যে। তারপর ডিতে আছে মধ্যস্থতাকারী। এই যে মধ্যস্থতাকারী, এই শব্দটার অর্থ হলো মধ্যস্থতা করে যে, অর্থাৎ দুয়ের মধ্যে অথবা বহুর মধ্যে একজন যে মধ্যস্থতা করে একের সাথে অপরের। কাজেই বোঝা যাচ্ছে আনসার হবে ডি, একের ভাষা অন্যকে বুঝিয়ে বলে যে, তার উত্তর। চলে যাব থার্ডে, যারা অন্যায় করে তাদের কখনোই ক্ষমা করো না, এটা সরল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। আনসার হবে অন্যায়কারীকে কখনোই ক্ষমা করো না। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 2 এর পার্ট 4, রোজ সকালে এদিকে কোথায় যান ভাব বাচ্চে পরিণত করতে বলা হয়েছে। উত্তর হবে রোজ সকালে এদিকে কোথায় যাওয়া হয়। এরপর তোমরা পেয়েছো পার্ট 5-এ উপযুক্ত বাগধারাটি বেছে শূন্যস্থান পূরণ করো। এখানে সুন্দরবনে বেড়াতে গিয়ে বাঘের ডাক শুনেই তো আমার ড্যাশ হওয়ার মতো অবস্থা হয়েছিল। আনসারে কতগুলো অপশান আছে, আদিক্ষেতা, উচ্ছের ঝড়, আত্মারাম খাঁচা ছাড়া, আমরা কাঠের ঢেকি। বুঝতেই পারছো খুব সহজ উত্তর, আত্মারাম খাঁচা ছাড়া। চলে যাব পার্ট 6-এ, শুদ্ধ বানানটি লেখো। এখানে বেশ কয়েকটা স্পেলিং তোমাদের সামনে দেওয়া হয়েছে। এখানে সিটা আনসার হবে বয়াকাল লয়ময় দীর্ঘী কয়রস্যি। চলে যাব পার্ট 7-এ, অর্থাৎ গ্রামার পার্টের শেষ প্রশ্নে, শুদ্ধ বাক্যটি বেছে লেখো। এখানে 4টে সেন্টেন্স দেওয়া হয়েছে, আমি প্রত্যেকটা সেন্টেন্সই পড়ছি যাতে করে উত্তরটা তোমাদের বুঝতে সহজ হয়। বাজার থেকে পাকা পাকা আমগুলো আনবে। বিতে আছে পাকা পাকা আমগুলো বাজার থেকে আনবে। সিতে আছে বাজার থেকে পাকা আমগুলো আনবে। এবং ডিতে আছে আমগুলো পাকা পাকা বাজার থেকে আনবে। এই যে পাকা পাকা শব্দটাই ভুল, কারণ পাকা আমগুলো, পাকা শব্দটা দুবার ব্যবহার করার কোনো অর্থ হয় না, এটাই অর্থহীন। কাজেই চলে যাব সিতে, বাজার থেকে পাকা আমগুলো আনবে। এরপরে আমরা চলে যাব প্রবন্ধ ও গদ্য সংকলনে কোয়েশ্চেন নাম্বার 3-তে। আজ সে পাঠ না থাকলেও অখ্যাতিটা আঁকড়ে বসেই আছে। বুঝতেই পারছো কোন গল্প থেকে নেওয়া হয়েছে, রেকর্ড গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। ABC 3টে প্রশ্ন আছে, 1 2 4 মার্কস ডিভিশন।
এতে আছে বক্তাকে কার সম্পর্কে বলা হয়েছে। উত্তর লেখার স্টাইল আজকে আমি আর বলছি না, তোমরা আমার কোয়েশ্চেন আনসারের ভিডিও দেখলেই বুঝতে পারবে। শুধু আনসারগুলো আমি অত্যন্ত শর্টে বলছি। বক্তা এখানে গল্পকথক। কার সম্পর্কে বলা হয়েছে? কলকাতার সেকেন্ড হ্যান্ড মার্কেট বা চোরা বাজার সম্পর্কে। বি, সেখানে কিভাবে পাওয়া যায়। এই প্রশ্নটা কিন্তু একটু প্রচ্ছন্ন, মানে ক্লিয়ার করে প্রশ্নটা করা নেই, তবুও আনসারটা লেখার সময় তোমরা এমনটাই লিখবে যে সেখানে সম্ভবত কেবলমাত্র চোরাই জিনিস আগে বিক্রি হতো, এখন ওখানে বহু পুরনো জিনিস পাওয়া যায়, তবে পুরনো জিনিসের সাথে নতুন জিনিসও ওখানে বিক্রি হয়। বিভিন্ন রকমের যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স গুডস বা ইলেকট্রনিক যন্ত্রপাতি, স্টোভ, পুরনো চিংড়ি মাছ, মানে পুরনো বলতে বেশ কয়েকদিনের চিংড়ি মাছ, কাঠের আসবাবপত্র, রেকর্ড ইত্যাদি। কোয়েশ্চেন নাম্বার সিতে আছে এখন কি অবস্থা। সেই বাজারের অবস্থা এখন অনেকটা এমন যে খুব চকচকে নতুন কোনো জিনিসকে 1 নম্বর ভেবে বাড়িতে নিয়ে গেলে দেখা যেতে পারে সেটা একেবারেই খারাপ। এই যে প্রসঙ্গটা তোমাদের, এটা ওখানে অনেকগুলো কথা লেখা আছে, যে এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলগুলোকে তুলেই তোমাদের আনসারটা লিখতে হবে। মানে ওই যে পুরনো একটা নতুন চকচকে খাট কিনে নিয়ে গেলাম মেহগনি ভেবে, কিন্তু দেখা গেল একেবারে ফাটা কাঠের ওপর বার্নিশ করা, এই সমস্ত এক্সাম্পলগুলো তুলে ওখানে যেটুকু আছে সেটুকুই উত্তরটা লিখতে হবে। মোট কথা এখন চোরা বাজারটা সম্পূর্ণভাবে ভাগ্যের উপর নির্ভর করছে, একেবারে সোজা কথায় রাস্তার লটারি যাকে বলে। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 2তে। আমি কি না খেয়ে মরবো তোমার আশ্রয় থাকতে। এটাও বুঝতে পারছো কোথা থেকে নেওয়া হয়েছে, লক্ষ্মণের মা মহাশ্বেতা দেবীর রচিত। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার এ, বক্তাকে কাকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে। বি, বক্তা কি বোঝাতে চেয়েছে। সি, বক্তার সমস্যার সমাধান কিভাবে হয়। খুব সহজ প্রশ্নের প্রশ্ন এটা। বক্তাকে তোমরা বুঝতেই পারছো গঙ্গা। কার উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে, রানীর উদ্দেশ্যে কথাটা বলা হয়েছে। এখানে কেউ যদি ঝাঁসির রানী লক্ষ্মীবাই লিখে থাকো সেখানেও মার্কস পাবে, কেউ যদি শুধু রানী লিখে থাকো সেখানেও মার্কস পাবে। আচ্ছা, বিতে আছে বক্তা কি বোঝাতে চেয়েছে। বক্তা এখানে এটাই বোঝাতে চেয়েছে যে তার স্বামী মারা যাওয়ার পর তার একমাত্র পুত্রকে নিয়ে তার বেঁচে থাকাটা কঠিন হয়ে গেছে, কিন্তু রানীর আশ্রয়ে সে বাস করে, কাজে রানীর কর্তব্য হচ্ছে তার প্রজাদের রক্ষা করা, অতএব সে কি মরে যাবে রানীর আশ্রয় থেকে, এটাই সে রানীকে বোঝাতে চেয়েছে। বক্তার সমস্যার সমাধান কিভাবে হয়, এটাও সম্পূর্ণ তোমাদের বইয়ে আছে, যে রানী যখন তাকে প্রশ্ন করেছিল যে তার স্বামী কি কি রেখে গেছে, তখন সে বলেছিল যে বাজাতো একটা সে ঢোল বাজাতো, সেই ঢোলটা রেখে গেছে, ঘাসের আঁটি বাঁধার যে দড়ি সেটা রেখে গেছে, এবং গরু রেখে গেছে, তার থেকে যে গাই হয়েছিল সেটাকে বাছিয়ে সে বড় করেছে, এবং সে যে দুধ দেয় সেটা সম্পূর্ণ গঙ্গা পায়। এ কথা শুনে রানী বলেছিল যে সম্পূর্ণ দুধটা যেন রানীমহলের রান্নাঘরে এসে পৌঁছায়, এবং সেই দুধের টাকা বাবদ অগ্রিম কিছু টাকাও রানী গঙ্গাকে দিয়ে দিয়েছিল। অতএব তার কি ব্যবস্থা হয়েছিল যে সে একেবারে রানীমহলে দুধ দেওয়ার একটা চিরস্থায়ী বন্দোবস্ত তার হয়ে গিয়েছিল। এরপর চলে যাব কবিতা সংকলনে। কবিতা সংকলনে অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, যেখানে আছে বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। খুব সহজ প্রশ্ন, বুঝতেই পারছো, নুন কবিতা থেকে নেওয়া। প্রশ্ন আছে এ বি সি, কার লেখা, কোন কাব্যগ্রন্থের কবিতা, উদ্ধৃত অংশটিতে কবি কি বুঝিয়েছেন এবং বক্তা কেন সারা পাড়া মাথায় করেন। যথারীতি 1, 2 এবং 4 মার্কস ডিভিশন আমি বলছি। তাহলে প্রথম প্রশ্ন অনুযায়ী কার লেখা, জয় গোস্বামী রচিত নুন কাব্যগ্রন্থের অংশ, নুন কবিতার অংশ, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া তোমরা জানো, হুতুম ভগবান থেকে নেওয়া। আর উদ্ধৃত অংশটিতে কবি কি বুঝিয়েছেন, উদ্ধৃত অংশটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন সেটা তোমরা আমার এক্সপ্লেনেশন ভিডিওতে পেয়ে গেছো, তোমরা সবাই জানো, তবুও আমি একটু বলে রাখছি। কবি বলতে চেয়েছেন যে মাঝে মাঝে প্রচণ্ড অভাবের মধ্যে যখন বাপ বেটা রাত দুপুরে বাড়ি ফেরে, তখন নিজেদের মধ্যে প্রচণ্ড ঝগড়া লড়াই লেগে যায় এবং তাতে সারা পাড়া জেগে ওঠে। এই জেগে ওঠাকেই তিনি সারা পাড়া মাথায় করা বলতে চেয়েছেন। আচ্ছা,
সিতে আছে বক্তা কেন সারাপাড়া মাথায় করেন। এই আনসারটা একটু গুছিয়ে লেখার প্রয়োজন আছে, কারণ 4 মার্কস আছে এখানে। তোমাদের বলে রাখি, তোমাদের প্রশ্ন কিন্তু দু একটা একটু এমন হয়েছে যেখানে লেখার বিশেষ কিছু নেই, কিন্তু মার্কস আছে 4। এখানে সেরকমই একটা প্রশ্ন 4, কাজে এটা তোমাদের বুঝে লিখতে হবে যাতে 4 মার্কসের মতোই আনসারটা হয়। সেক্ষেত্রে তোমরা বলবে যে আলোচ্য কবিতায় আমরা দেখেছি দারিদ্র সীমার নিচে বসবাসকারী একটা পরিবার, যেখানে পিতা এবং পুত্র একা বাস করে, তাদের কথা। সেখানে সাধারণ ভাত কাপড়ে সামান্য মানে আধপেটা খেয়ে তারা জীবনযাপন করেই খুশি হয়, তাদের মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু কখনো কখনো তাদের বাজার হয়, কখনো কখনো বা বাজার হয় না। ফলে মাঝরাত্রে যখন বাড়ি ফিরে দেখে যে খাদ্য নেই বাড়িতে, তখন প্রচণ্ড রাগ হয় এবং নিজেদের মধ্যেই তখন তাদের লড়াই বেঁধে যায়। এবং প্রশ্নটা ছিল, খেয়াল করো, যে বক্তা কেন সারাপাড়া মাথায় করে। এখানে তোমরা বলবে যে এই যে বাপ বেটা অর্থাৎ পিতা পুত্রের যে পরিবার, তারা মনে করে যে ন্যূনতম তাদের চাহিদা হচ্ছে খাদ্য, ন্যূনতম হচ্ছে ভাত, গরম ভাতে নুন। কাজে এই যে আমাদের গরম ভাতে লবণের ব্যবস্থা হোক, এই লাইনটা অবশ্যই তুলে দিলে খুব ভালো, যারা তুলেছো ভালো, যারা তোলনি কিছু করার নেই এখন আর। কাজেই এই সামান্য নুনের ব্যবস্থাটা তাদের যাতে করে সমাজ, সেই কারণে সমাজের উদ্দেশ্যে তাদের এই প্রতিবাদ এবং প্রতিবাদের ভাষা হিসাবে তারা নিজেদের ঝগড়া লড়াইকে ব্যবহার করেছে। এবং তারা মনে করে যে প্রতিবেশীরা সুখে দুঃখে তাদের পাশে থাকে না, তাদের ঘুম হলো কি না হলো, তাদের সুখনিদ্রায় তারা আঘাত হানছে বা ব্যাঘাত হানছে, তাতে তাদের কিছু যায় আসে না। তারা শুধু এই তীব্র চিৎকার বা চেঁচামেচির মধ্যে দিয়ে সমস্ত জগৎবাসীকে এটাই জানিয়ে দিতে চাইছে যে তাদের গরম ভাতে সামান্য নুনের যোগানটুকু হলেই তারা তৃপ্ত হবে, তাদের চাহিদা আর বিশেষ কিছু নয়। এটাকেই গুছিয়ে লিখতে হবে। চলে যাব আমরা এই পর্যায়ের 2 নম্বর প্রশ্নে। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা, স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি কবিতার অংশ। উদ্ধৃত অংশটি কার লেখা, কোন কাব্যগ্রন্থের কবিতা, স্বাধীনতাকে কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা বলা হয়েছে কেন, এবং স্বাধীনতাকে শ্রাবণে অকুল মেঘনার বুক বলতেই বা কী বোঝানো হয়েছে। 1, 2 এবং 4 মার্কস ডিভিশন। প্রথমেই বলবো, স্বাধীনতা তুমি যারা লেখনি নুন ভালো করে লিখেছো, ভালো করেছো, কারণ স্বাধীনতা তুমির এই শেষ প্রশ্নটা 4 নম্বর দেওয়ার কোনো যুক্তি ছিল না, কিন্তু দেওয়া যখন হয়েছে তাহলে আমাকে সেই 4 নম্বরের মতো করেই কিন্তু আনসারটা গুছিয়ে লিখতে হবে। আমার কাছে প্রশ্নটা ভালো লাগেনি, স্বাধীনতা তুমি প্রশ্ন এখানে আমার কাছে ভালো লাগেনি, সেই কারণেই আমি বলছি যারা লেখনি ভালোই করেছো। যাই হোক, যারা লিখেছো তারা হতাশ হওয়ার কিছু নেই, যতটা লিখেছো যেমনভাবে লিখেছো তার উপরেই তোমরা মার্কস পাবে। আমি আনসারটা বলার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, উদ্ধৃত অংশটি কার লেখা, কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতা থেকে, কবিতার অংশ। কোন কাব্যগ্রন্থের কবিতা, এটা অবশ্যই বন্দি শিবির কাব্যগ্রন্থের কবিতা। স্বাধীনতাকে কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা বলা হয়েছে কেন, এতে 2 মার্কস আছে। কাজেই এখানে বিশেষ কিছু লেখার নেই, শুধু এটুকু বলবে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন কালবৈশাখী আসে, সেই সময় দিগন্ত বা খোলা প্রান্তরের কোন দিকে সে দাপট করবে সেটা কিন্তু সে ঠিক করে রাখে না, এবং কোনো দিকে যদি কোনো বেড়াজাল আঁকড়ে দেওয়া হয়, মানে আটকে দেওয়া হয়, সেই বেড়াজালকেও সে কিন্তু ভ্রুক্ষেপ করে না, সে দিগন্তের সমস্ত দিককে ছাপিয়ে তার প্রচণ্ড প্রমত্ত ঝাপটা দিয়ে আঘাত করে, অর্থাৎ তার পাগলপাড়া যে চিত্তের প্রকাশ তা এখানে দেখা যায়। সেই কারণেই কালবৈশাখীর যে প্রমত্ত ঝাপটা, তাকে কবি এখানে স্বাধীনতা বলে উল্লেখ করেছেন। চলে যাব পার্ট সিতে। স্বাধীনতাকে শ্রাবণের অকুল মেঘনার বুক বলতে কবি কি বুঝিয়েছেন। এখানে সামান্য একটা অংশ কিন্তু একটু বেশি তোমাদের লিখতে হবে। একটু বেশি বলতে আমি এটা একটু বলছি, বৈশাখ, এই আনসারটা তোমাদের একটু বলছি, তোমরা শুনবে অবশ্যই। কবি অবিভক্ত বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধ কবিকে অত্যন্ত কষ্ট দিয়েছিল, মর্মাহত করেছিল। কবি সেই সময় দেখেছেন বাংলাদেশের ছিন্ন ভিন্ন পরিস্থিতি পরিবেশকে, তিনি দেখেছেন দোকান ঘর বাড়িঘর, মানুষের সমস্ত কিছু একটা তছনছ ভাঙচুর অবস্থা, মানুষের মৃত্যু মিছিল, এবং সেই সময় বলতে গেলে বাংলাদেশের যে একটা ভগ্ন রূপ, সেই রূপ কবিকে এতটাই মর্মাহত করেছিল
হয়েছিল, কবি সেই সময় বাংলাদেশের ভগ্ন দশার মধ্যে থেকে দেখতে পেয়েছিলেন মেঘনার জলোচ্ছ্বাসকে। বর্ষায় যখন মেঘনা প্রচণ্ডভাবে জলস্ফীতি হয়ে তার দুকুল ভাসিয়ে দিয়ে যায়, তখন তা দেখার মতো হয়। এবং সেই সময় নদী কিন্তু তার গতিপথের মধ্যে আবদ্ধ থাকে না, তার দুকুল ছাপিয়ে নদী তার দিক পরিবর্তন করে, কখনো বা নদী অন্য জমি জমার মধ্যেও ঢুকে যায়। কাজে বাংলাদেশ এবং ভারতবর্ষের সীমারেখা যেখানে একটা পরাধীনতার দাবি এনে দেয়, দুটো দেশের মানুষকে বিচ্ছিন্ন করে রাখে, সেই বিচ্ছিন্নতা কিন্তু এই মেঘনার বর্ষার আকুল স্রোতের মধ্যে কখনোই দেখা যায় না। কবি বলেছেন যে মেঘনার জলোচ্ছ্বাস সেই সময় এতটাই প্রবল হয়, সে কোনো বাধা বিপত্তি কিচ্ছু মানে না। সেই কারণেই কবি মেঘনার জলোচ্ছ্বাসের মধ্যে স্বাধীনতাকে প্রত্যক্ষ করেছেন। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী পার্ট, অর্থাৎ কোনি উপন্যাসে, অর্থাৎ আমাদের পরের প্রশ্নে, যেখানে বলা হয়েছে, জানো খিদ্দা, রোজ যখন প্র্যাকটিস করি তখন জলের মধ্যে নিচের দিকে তাকিয়ে মনে হয় আমার সঙ্গে সঙ্গে একটা মুখ হয়ে গিয়ে চলেছে। আমি এই পার্টটা তোমাদের বলেছিলাম যে তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়, এই কারণেই বলেছিলাম কারণ পরের শেষের 3টে পার্ট থেকে একটা প্রশ্ন আসবেই আমি জানতাম, এবং সেই 3টে পার্ট তোমরা যদি ভালো করে পড়ো তাহলে এই প্রশ্ন তোমাদের না লিখলে কোনো অসুবিধে হবে না। আর তোমরা যথারীতি শেষ 3টে পার্টের মধ্যে থেকে একটা পার্ট থেকে প্রশ্ন পেয়ে গেছো। তবু যারা এই পার্টটার প্রশ্ন এই অংশের প্রশ্নটা লিখেছ তারা শুনে নাও একটু। এখানে প্রশ্ন ছিল, বক্তাকে কোন প্রসঙ্গে কথাটি বলেছে এবং উদ্ধৃত অংশটির মধ্যে তাৎপর্য লেখো। বক্তা এখানে কোনি, পর্ব 11তে যখন জুপিটার সুইমিং ক্লাব কম্পিটিশনে কোনি বাদ পড়েছিল এবং সেই বাদ পড়া সত্ত্বেও অমিয়াকে টেক্কা দেওয়ার জন্য ক্ষিতিশ সিংহ অ্যাপেলোর অংশ থেকে কোনিকে জলে নামিয়েছিল এবং কোনি প্রমাণ করে দিয়েছিল যে অমিয়াকে সে হারাতে পারে। সেই সময় সেই জেতার পর কোনিকে ক্ষিতিশ সিংহ প্রশ্ন করেছিল যে যখন তুই সাঁতার কাটছিলি তখন তোর কেমন লাগছিল। সেই প্রশ্নের উত্তরেই কিন্তু কোনি একথা বলেছে। এরপর চলে যাব সিতে, উদ্ধৃত অংশটির তাৎপর্য লেখো। উদ্ধৃত অংশটির তাৎপর্য 4 নম্বর আছে। এটা যদি তোমাদের খুব ভালো করে না বোঝা থাকে তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে না। প্রথমেই বলবো, এই যে লাইনটা, এখানে লেখক বা ঔপন্যাসিক কোথাও বলে দেননি যে কার মুখ কোনি দেখেছে, কিন্তু কোনির বক্তব্যের মধ্যে দিয়ে, উপন্যাসটা সম্পূর্ণ পড়ার মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরেছি যে কোনি এখানে জলের মধ্যে তার দাদা কমলকে দেখেছে, মৃত দাদা কমলের মুখটা দেখেছে। আসলে এর আগের পর্বে আগের পর্বগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম কোনির দাদা কি অক্লান্ত পরিশ্রম করেছে তার পরিবারকে দাঁড় করানোর জন্য। কমলের মধ্যেও কিন্তু স্বপ্ন ছিল যে সে একজন বড় সুইমার হবে, কিন্তু হঠাৎ বাবা মারা যাওয়ায় ওই অল্প বয়সেই তার সংসারের হালটা তাকে ধরতে হয়েছে, কাজেই তার সুইমার হওয়ার স্বপ্ন ভেঙে যায়। এরপর কোনির মধ্যে যখন সেই একটা প্রতিযোগী মনোভাব কিংবা খেলাধুলা করার একটা ইচ্ছা কমল দেখেছে, তখন কোনিকে ঠেলে দিয়েছে সুইমিংয়ের দিকে, এবং ক্ষিতিশ সিংহ যখন তাকে প্রস্তাবটা দেয় তখন অনায়াসেই সে সেটা লুফে নেয় এবং কোনিকে উৎসাহ যোগায় একজন বড় সুইমার হওয়ার জন্য। এবং সেই জন্যই কোনি যখন সাঁতার কাটে প্রতি মুহূর্তে তার দাদার সেই উৎসাহের বাণীগুলো, দাদার সেই উৎসাহ ভরা মুখটা, সেই ক্লান্ত মুখটা বারবার তার মনে পড়ে, এবং তার দাদার মৃত্যু তাকে খুব ধাক্কা দিয়েছিল, তার ভেতর থেকে তাকে খুব কষ্ট দিয়েছিল। সেই কারণেই দাদার ছায়া তার জীবন থেকে যেন যায় না। কোনির এই যে বড় সুইমার হয়ে ওঠা, এর পেছনে যেমন ক্ষিতিশ সিংহের অক্লান্ত পরিশ্রম, তার ভীষণ ইচ্ছা আছে, কোনির নিজের জেদ আছে, সেই সঙ্গেই কিন্তু আছে তার দাদা কমলের ঐকান্তিক ইচ্ছা। এই কারণেই কিন্তু কোনি বারে বারে জলের মধ্যে তার মৃত দাদার মুখ প্রত্যক্ষ করেছে। এরপর আমরা চলে যাব কোনি উপন্যাসের পরের প্রশ্নে, যেখানে বলছে, অবশেষে কোনি বাংলার সাঁতার দলে জায়গা পেল। প্রশ্ন আছে কি না, জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছিল, বাংলার দল নির্বাচনের সময় কারা কোনির দলভুক্তি নিয়ে আপত্তি জানায়, তাদের দাবি কী ছিল, এবং সি, এর বিরোধিতা করে কে এবং কি বলেছিল,
যথারীতি 1, 2 এবং 4 নম্বরের প্রশ্ন। আচ্ছা, এক্ষেত্রে তোমরা তো খুব সহজ প্রশ্ন পেয়ে গেছো, এটা যারা লিখবে খুব সহজেই মার্কসটা ফুল পাবে। আচ্ছা, এখানে প্রথম প্রশ্ন কোথায় হয়েছিল? মাদ্রাজে হয়েছিল। আবার বলছি, এরকমভাবে আনসার লিখলে কিন্তু তোমরা মার্কস পাবে না। আমি আমার কোয়েশ্চেন আনসার ভিডিওতে যেভাবে আনসার লেখা তোমাদের শিখিয়েছি ঠিক সেভাবে আনসার লিখলেই কিন্তু তোমরা ফুল মার্কসটা পাবে। বিতে বলা হয়েছে যে বাংলার দল নির্বাচনের সময় কারা কোনির দলভুক্তি নিয়ে আপত্তি জানিয়েছিল? জুপিটার ক্লাব কমিটির সদস্যরা আপত্তি জানিয়েছিল, সেখানে বধূ চাটুর্যে এবং ধীরেন ঘোষের মতো অন্যান্যরাও ছিল। আর তাদের দাবি কী ছিল? তাদের দাবি ছিল যে জুপিটার কম্পিটিশনে অ্যাপোলোর তরফ থেকে অমার্জনীয় অখেলোয়াড়ি আচরণ করা হয়েছে, কাজেই ওই ক্লাবকে সাসপেন্ড করা হোক। এরপর আমরা সিতে পেয়েছি এই বিরোধিতা করে কে কি বলেছিল। এর বিরোধিতা করেছিল বালিগঞ্জ ক্লাবের কোচ প্রণবেন্দু বিশ্বাস, এবং সে বিরোধিতা করে বলেছিল যে এত বড় শাস্তি যেন না দেওয়া হয় এবং তাদের একটা সুযোগ দেওয়া হোক এবং তাদের বলা হোক যে তারা যে কাজটা করেছে সেটা ভালো করেনি এবং এরপরে যদি তারা এরকম কাজ করে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। এবং কোনির স্বার্থেই বাংলার স্বার্থেই কনকচাপা পালকে দলে নেওয়া খুব প্রয়োজন। কিন্তু তাতেও যখন জুপিটার শোনেনি, মানে তারা যখন একটার পর একটা অজুহাত খাড়া করে এবং এটাও বলে যে কোনির স্টেট চ্যাম্পিয়নশিপে ভালো ফল করেনি, তখন কিন্তু প্রণবেন্দু প্রত্যেকটা খুঁটিনাটি তুলে ধরে জুপিটার ক্লাবের কাছে প্রমাণ করে দিয়েছে যে কোনির সাথে তারা কত বড় অন্যায়, কত বড় চাতুরি করেছিল। এবং এতেও যখন জুপিটার ক্লাব শুনল না, তারা বলল যে এতদিন সে কোনো জলে নামেনি, কোনো কম্পিটিশনে খেলেনি, কাজেই তাকে এত বড় জাতীয় খেলায় নেওয়া উচিত হবে না। তখন বাধ্য হয়ে প্রণবেন্দু বিশ্বাস বলেছিল তাহলে বালিগঞ্জের সুইমাররা এই খেলায় এই জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে না, তারা তাদের দলকে তুলে নেবে। এ কথা শুনেই কিন্তু তাদের মেয়েদের তুলে নেবে এই কথা বলেছিল। এ কথা শুনেই কিন্তু জুপিটার বাধ্য হয়ে কোনিকে সেই দলে চান্স থাকতে দিতে বাধ্য হয়েছিল, কারণ বালিগঞ্জ ক্লাব যথেষ্ট সম্ভাবনাপূর্ণ ছিল এবং হিয়া মিত্র সেখানে গোল্ড আনার সম্ভাবনাও ছিল। পরবর্তীকালে তোমরা দেখেছো সে গোল্ড এনেছে। কাজে সেই কারণেই শেষ পর্যন্ত প্রণবেন্দু বিশ্বাসের প্রচেষ্টাতে কোনি জাতীয় বাংলার হয়ে খেলতে সুযোগ পেয়েছিল। এরপর চলে যাব আমরা প্রশ্নের শেষ অংশে, যেখানে তোমরা পাচ্ছ মুকুট নাটক। যারা মুকুট নাটক পড়েছো তাদের তো খুব কপাল ভালো, অত্যন্ত সহজ প্রশ্ন হয়েছে। প্রথম প্রশ্ন, দাদা দাদা এই নরাধমকে একবার মাপ চাইতেও সময় দেবে না? বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছে? কোন প্রসঙ্গে তিনি কথা বলেছেন? বক্তা কি অপরাধ করেছিল? শেষ পর্যন্ত উদ্দিষ্ট ব্যক্তি কি তাকে ক্ষমা করেছিলেন? এখানেও 1, 2 এবং 4। আমি আনসারগুলো জাস্ট শর্টে বলছি। বক্তা ত্রিপুরার মধ্যম রাজকুমার অর্থাৎ ইন্দ্রকুমার, ত্রিপুরার যুবরাজ চন্দ্রমাণিক্যকে উদ্দেশ্য করে তিনি কথাটা বলেছেন। পরের প্রশ্ন, কোন প্রসঙ্গে তিনি বলেছেন? নাটকের তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে যখন এক সৈনিকের মুখে ইন্দ্রকুমার শুনেছিলেন যে ঈশা খাঁর কবরে মাটি দিয়েছে যুবরাজ এবং সেখানে যুবরাজের রক্তও মিশেছিল, তখন ইন্দ্রকুমার যুবরাজের মৃত্যুকে কল্পনা করে আশঙ্কা করে সেই প্রসঙ্গেই কথা বলেছে। এরপরে সে প্রশ্ন করা হয়েছে যে সে কি অপরাধ করেছিল। আমরা দেখেছি যে ছোট রাজকুমার রাজধর যখন আরাকান রাজকে ছলনার দ্বারা বা অন্যায় পথে হারিয়ে তার মুকুট অধিকার করে এনেছিল, তখন ইন্দ্রকুমার, ঈশা খাঁ কেউ সেই ব্যাপারটাকে মেনে নেয়নি, কিন্তু যুবরাজ তাকে সমর্থন করে বলেছিলেন যে এই মুকুট তারই প্রাপ্য। এমনকি যুবরাজ কথাও বলেছিলেন যে রাজধর না থাকলে এই যুদ্ধে তিনি রক্ষা পেতেন না। এই যে কথা, এই কথায় ইন্দ্রকুমার অত্যন্ত আঘাত পেয়েছিলেন এবং অভিমান করে তিনি চলে যান। পরবর্তীকালে যুবরাজের এই পরিস্থিতি যখন এসেছে তখন ইন্দ্রকুমার মনে করেছে যে তার অন্যায় হয়েছিল যুবরাজকে ছেড়ে চলে যাওয়া, কারণ দাদাকে রক্ষা করা তার কর্তব্য ছিল। সে কর্তব্যের কথা ভুলে গিয়ে তার রাগকে, তার ক্রোধকে প্রাধান্য দিয়েছে। কাজেই এই পাপবোধ তাকে কুড়ে কুড়ে খেয়েছিল এবং এটাই ছিল তার অপরাধের বিষয়।
এরপর প্রশ্ন করা হয়েছে যে সে কি শেষ পর্যন্ত ক্ষমা পেয়েছিল? হ্যাঁ, অবশ্যই যুবরাজ শেষ পর্যন্ত ইন্দ্রকুমারকে ক্ষমা করেছিলেন এবং শেষে বলে গিয়েছিলেন যে যা কিছু ছিল এই রক্ত দিয়ে মার্জনা করে গেলুম। এখানে এই প্রশ্নের উত্তর শেষ। এরপরের প্রশ্ন, দেখুন রাজকুমার, আমাকে বন্দি করে আপনাদের কোনো লাভ নেই। ঘটনাটি কোথায় ঘটেছিল? বক্তাকে তিনি কাকে রাজকুমার বলে সম্বোধন করেছেন? দুজনের মধ্যে যে কথাবার্তা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। 1, 2 এবং 4। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর অবশ্যই আরাকান রাজসভায় ঘটনাটি ঘটেছিল। বিয়ের প্রশ্নের উত্তর হচ্ছে বক্তার আরাকান রাজ স্বয়ং, এবং তিনি কাকে রাজকুমার বলে সম্বোধন করেছেন? তিনি ত্রিপুরার কনিষ্ঠ রাজকুমার অর্থাৎ রাজধরকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন। শেষ প্রশ্ন, দুজনের মধ্যে যে কথাবার্তা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। এটা সম্পূর্ণভাবে বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, এক্সট্রা কিচ্ছু লিখতে হচ্ছে না। সেই কথোপকথনটাকে শুধুমাত্র নিজের ভাষায় লিখো, একেবারে সংলাপের ভাষা তুলে না দিয়ে লিখতে বলা হয়েছে। এটা আশা করি তোমরা সবাই লিখে আসতে পেরেছো এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে নিশ্চয়ই। তোমরা অনেকে জানিয়েওছো আমাকে যে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, তোমরা আমার ভিডিও থেকে অনেক উপকার পেয়েছো। আমি শুনে খুব খুশি হয়েছি, আমার অত্যন্ত ভালো লেগেছে। তোমরা ভালো ফল করলে সেটা আমার অনেক ভালো লাগবে এবং আমি ভবিষ্যতে আমার কাজটাকে আরও বেশি করে করার মতো এনার্জি পাবো বলতে পারো। আর তোমাদের সবার কাছে আমি আবার বলবো, তোমরা যারা আমার ভিডিও দেখো নিয়মিত, তারা অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলে লাইক করবে, চ্যানেলকে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমার নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।